আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 থেকে, এবং আজকের ভিডিওর মাধ্যমেই আইএসটিকিউবির চ্যাপ্টার 2 লার্নিং আমাদের শেষ হবে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মডেলটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ওয়াটারফল মডেল। এই মডেল দিয়েই এক্সাম্পলটা বলছি। সো আপনাদের যদি মনে থাকে, এই লাইফ সাইকেলের একদম লাস্টে রয়েছে মেইনটেনেন্স। আচ্ছা, এই মেইনটেনেন্স ফেজেও আমাদের কিউএদের কিছু টেস্ট করতে হয়। কী ধরনের টেস্ট করতে হয় বা এর প্রয়োজনীয়তা কী, এটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কী টপিক নিয়ে আলোচনা করব তার একটা ছোট্ট ওভারভিউ দিয়ে নিচ্ছি। সো কাইন্ড অফ মেইনটেনেন্স টেস্টিং, কী ধরনের মেইনটেনেন্স টেস্টিং রয়েছে, ট্রিগার্স ফর মেইনটেনেন্স টেস্টিং, কী ধরনের ঘটনা ঘটলে বা কী ইভেন্ট আমাদের মেইনটেনেন্স টেস্টিংকে ট্রিগার করে, হোয়াট ইজ ইম্প্যাক্ট অ্যানালাইসিস, এবং সবার শেষে আমাদের এই চ্যাপ্টার 2 এর একটা র্যাপ আপ থাকবে এবং একটা ওভারভিউ থাকবে। এই চ্যাপ্টার 2তে আমরা টোটাল কী লার্ন করলাম। ওকে, এখানে একটি কথা আমি লিখেছি, সিস্টেমস নিড টু বি মেইনটেন্ড বিকজ চেঞ্জেস আর ইনএভিটেবল। মানে সিস্টেমের মেইনটেনেন্স করতেই হয়, কারণ চেঞ্জ হলো অবশ্যম্ভাবী। সো বিষয়টা আসলে কি? সো দুই ধরনের মেইনটেনেন্স টেস্টিং মূলত রয়েছে। একটা হলো আনপ্ল্যান্ড চেঞ্জেস মেইনটেনেন্স টেস্টিং, আর একটা হলো প্ল্যান্ড চেঞ্জেস মেইনটেনেন্স টেস্টিং। আনপ্ল্যান্ড চেঞ্জেসটা কি? আমাদের সফটওয়্যার যখন মূলত মেইনটেনেন্স টেস্টিংটা তো সফটওয়্যার ডিপ্লয়মেন্ট বা ডেলিভারি হওয়ার পর থেকেই স্টার্ট হয়। আমরা যখন সফটওয়্যারকে ডেলিভারি করে দিই, তখন সেখানে দেখা যায় যে কিছু ইস্যু রয়েছে বা কিছু বাগ হয়তো বা এন্ড ইউজারের ব্যবহারের মাধ্যমে দেখা দেয়। এটা হয়তো বা ইউএটি টেস্টিং বা অ্যাকসেপ্টেন্স টেস্টিংয়ে দেখা দেয়নি, কিন্তু প্রোডাকশনে দেখা দিয়েছে, রিয়েল লাইফে দেখা দিচ্ছে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা আনপ্ল্যান্ড মেইনটেনেন্স টেস্টিংটা করে থাকি, এবং এই ধরনের ক্ষেত্রে একটা হটফিক্স দেয়া হয়। হটফিক্সটা কি? যখন প্রোডাকশনের কোনো একটা ইস্যুকে রিজলভ করে একটা ফিক্স করা হয় বা একটা প্যাচিং দেওয়া হয়, এটাকে হটফিক্স বলে। সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভাষায় এটাকে হটফিক্স নামে পরিচিত। সো এই ধরনের ক্ষেত্রে আমরা আনপ্ল্যান্ড চেঞ্জেসগুলো করে থাকি। নেক্সট রয়েছে প্ল্যান্ড চেঞ্জেস। সো প্রিভিয়াসলি বা পূর্ব থেকে আমাদের যে প্ল্যানগুলো করা হয়ে থাকে, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডিপ্লয়মেন্ট হওয়ার পরে আমাদের কিছু প্ল্যান্ড আইটেম থাকে, এই কাজগুলো আমাদের করতে হয় এবং তার উপরে বেস করে আমাদের মেইনটেনেন্স টেস্টিংগুলো করতে হয়। ফর এক্সাম্পল, সফটওয়্যার এনহ্যান্সমেন্ট। আমাদেরকে ডে টু ডে সফটওয়্যারে এনহ্যান্সমেন্ট করার প্রয়োজন পড়তে পারে। ক্লায়েন্টের সাথে অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত কন্ট্রাক্ট থাকে। সফটওয়্যার ডেভেলপমেন্টের পরে আমাদের যেই এনহ্যান্সমেন্টের পসিবিলিটি থাকে এবং কাস্টমারের সাথে যেই নির্দিষ্ট পরিমাণ টাইম পর্যন্ত আমাদের কন্ট্রাক্ট থাকে, এই পিরিয়ডের মধ্যে যে এনহ্যান্সমেন্টগুলো আসে, এটা হলো প্ল্যান চেঞ্জেস, এবং এর কারণে আমাদেরকে মেইনটেনেন্স টেস্টিং করার প্রয়োজন পড়ে বা মেইনটেনেন্সের প্রয়োজন পড়ে। দেন অপারেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেড, ফর এক্সাম্পল সিকুয়েল সার্ভার মাইগ্রেশন টু দ্য নিউয়েস্ট ভার্সন। সো আমরা দেখা যায় যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করার সময় আমরা একটা ডেটাবেজের একটা ভার্সনে হয়তো ডিপ্লয় করেছিলাম, কিন্তু সেই ভার্সনে থেকে আপডেটেড এবং লেটেস্ট একটা ভার্সন এসেছে এবং ক্লায়েন্ট চাচ্ছে এই লেটেস্ট ভার্সনটা তারা ইউটিলাইজ করতে। হয়তো এই লেটেস্ট ডেটাবেজ ভার্সনটা অনেক এফিশিয়েন্ট, অনেক ফাস্ট কাজ করে, অনেক কম রিসোর্স ইউজ করে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে প্ল্যান্ড চেঞ্জেসগুলো করা লাগে। সেখানে আমরা আগে থেকে কিছু প্ল্যান থাকে যে এই ধরনের চেঞ্জেস করতে গেলে আমাদের কী পরিমাণ এফোর্ট লাগবে, তার চার্জেস কীরকম হবে, এবং এই ধরনের প্ল্যান্ড চেঞ্জেসের কারণে আমাদের যে টেস্টিংগুলো করা হয় সেগুলোকে প্ল্যান্ড মেইনটেনেন্স টেস্টিং বলে। দেন রিটায়ারমেন্ট, সফটওয়্যার নট ফিট ফর পারপাস এনিমোর, রিরাইট দ্য সফটওয়্যার ইউজিং নিউ টেকনোলজি। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আপনারা এখন যত সফটওয়্যার দেখছেন বা যত বড় বড় প্রোডাক্ট দেখছেন, এগুলো ইনিশিয়াল স্টেটে যেমন ছিল এখনও কিন্তু ওইরকম স্টেটে নেই। ফর এক্সাম্পল, গুগল সার্চ ইঞ্জিন, এটা আজ থেকে 20 বছর আগে যখন বের হয়েছিল মার্কেটে, তখন যেরকম ছিল আজকে কিন্তু তার থেকে অনেক আপডেটেড। এর রিজন হলো তারা এই সফটওয়্যারটা আপডেট কোনো ভার্সনে ডিফারেন্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে নতুন করে ডেভেলপ করেছে, ডিফারেন্ট কোনো টেকনোলজি দিয়ে। এবং সফটওয়্যার যখন একটা তৈরি করা হয়, তখন একটা প্ল্যান এবং টার্গেট থাকে যে এই সফটওয়্যারটা আসলে মার্কেটে কতদিন টিকবে বা কতদিন আমাদের পারপাস সার্ভ করবে, এবং তার একটা নির্দিষ্ট লাইফ স্প্যান থাকে, এবং তারপরে এটাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এবং এটাও একটা প্ল্যান্ড চেঞ্জেসের মধ্যে পড়ে, এবং এর জন্য আমাদের মেইনটেনেন্স করতে হয়। এরপর যদি আমরা কথা বলতে চাই ইম্প্যাক্ট অ্যানালাইসিস। সো কথাটা আসলে বোঝা যাচ্ছে যে কোনো কিছুর ইম্প্যাক্ট কেমন হবে বা কেমন হতে পারে
এটার অ্যানালাইসিস করাটাই হলো ইম্প্যাক্ট অ্যানালাইসিস। সো আমি যদি একটু পড়ি, evaluates the changes made to identify consequences and potential side effects. সো ইম্প্যাক্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কোনো একটা চেঞ্জ করলে তার সাইড এফেক্ট কীরকম হতে পারে, পোটেনশিয়াল কোন কোন জায়গায় রিস্ক ফ্যাক্টর রয়েছে, কী কী রিস্ক রয়েছে, এই সবগুলো অ্যানালাইসিস করাই হলো ইম্প্যাক্ট অ্যানালাইসিস। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মোস্ট অফ দ্য কেসেসে এটা কিউএদের করা লাগে যে কোনো একটা চেঞ্জেস যদি করা হয়, এই চেঞ্জের সাথে রিলেটেড কোথায় ইম্প্যাক্ট পড়তে পারে বা কোথায় তাদেরকে নতুন করে টেস্ট করা লাগতে পারে, এই জিনিসটা কিউএদেরকে হরহামেশাই করা লাগে। সো ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার সময় কিউএরা কিছু কোশ্চেনের অ্যান্সার খোঁজা ট্রাই করে, যেমন হোয়াট হ্যাজ চেঞ্জেস, নতুন কি চেঞ্জ করা হয়েছে, হোয়ার ইন দ্য সিস্টেম দ্য চেঞ্জেস হ্যাজ মেড, which part are definitely affected, which parts are likely to be affected. সো যেটা আমি বললাম যে কিছু কিছু আছে যে, এবং কিউএদের আসলে টেস্ট কেসের মাধ্যমে এইটা যখন বিজনেস অ্যানালাইজ করে টেস্ট কেস রাইট করে তখনই আসলে তারা একটা ম্যাট্রিক্সের মতো তৈরি করে, এবং যেটা দিয়ে আসলে খুব ইজিলি বোঝা যায় যে পার্টিকুলার এই রিকোয়ারমেন্ট বা এই জায়গাটায় চেঞ্জেসের কারণে এর সাথে রিলেটেড এই চেঞ্জেসগুলো হতে পারে, এবং তার সাথে রিলেটেড টেস্ট কেসগুলোরও একটা ম্যাট্রিক্স থাকে। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এটা নিয়ে আমরা ফিউচারে আরও ইন ডিটেলসে পড়ব। এটার মাধ্যমেই তারা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে পারে এবং চেঞ্জেসগুলো খুঁজে বের করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা যখন মেইনটেনেন্স করি, মেইনটেনেন্স করার সময় আমাদেরকে সেম টেস্ট কেসই বারবার হেল্প করে না। আমরা আগে লার্নিং করে এসেছিলাম যে টেস্ট ওয়ার আউট সম্পর্কে বা পেস্টিসাইড প্যারাডক্স সম্পর্কে। সো কোনো একটা সিস্টেমে যখন চেঞ্জ করা হয়, ওল্ড টেস্টগুলো আর খাটে না, আমাদেরকে নতুন চেঞ্জেসটাকে অ্যানালাইজ করা লাগে, সেখান থেকে নিউ টেস্ট কেস আসে অথবা টেস্ট কেসকে মডিফাই করতে হয়, দেন আমরা সেটাকে রান করলে হয়তো বা আমরা ইস্যু খুঁজে পেতে পারি। ওল্ড টেস্ট কেস দিয়ে আমাদের সিস্টেম আপডেট বা মডিফাই করার পরে ইস্যু আসলে খুঁজে বের করার পসিবিলিটি অনেক কম থাকে, এবং পরবর্তীতে আমাদের আপডেটেড টেস্ট কেসের মাধ্যমে আমরা কনফার্মেশন অ্যান্ড রিগ্রেশন টেস্টিংগুলো করে থাকি। আমরা আগের ভিডিওতে কনফার্মেশন টেস্টিং এবং রিগ্রেশন টেস্টিং নিয়ে কথা বলেছি। সো ইম্প্যাক্ট অ্যানালাইসিস তো কোন ক্ষেত্রে করতে হয় সেটা আমরা জানলাম, কিন্তু ইম্প্যাক্ট অ্যানালাইসিসের কিছু চ্যালেঞ্জেস রয়েছে, যেমন আউটডেটেড স্পেসিফিকেশন। সো আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল সেই রিকোয়ারমেন্টটা হয়তো প্রপারলি আপ টু ডেট করা হয়নি, কিন্তু চেঞ্জেসটা সিস্টেমে করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করাটা খুব টাফ, কারণ কোন রিকোয়ারমেন্টে বা কোন স্পেসিফিক জায়গায় চেঞ্জ করা হয়েছে টেকনোলজিক্যাল সাইড থেকে হয়তো সেটা জানা যাবে, বাট বিজনেস সাইড থেকে যদি সেই স্পেসিফিকেশনটা আপ টু ডেট না করা হয় তাহলে ইম্প্যাক্টটা বোঝাটা খুব কঠিন হয়ে যায়, এবং ল্যাক অফ নলেজ হলো আরেকটা চ্যালেঞ্জ। সো দেখা যায় আমরা যখন ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে বসলাম তা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ঠিক ওই স্পেসিফিকেশনের মতো আপ টু ডেট নলেজটা আমাদের কাছে নেই। প্রিভিয়াসলি যখন এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছিল মাথায় মাথায় টেস্ট কেস অনেক কিছু রয়ে গেছে ডেভেলপারের, যেগুলো কোথাও প্রপারলি নোট ডাউনও করা হয়নি বা নলেজ ট্রান্সফারও করা হয়নি, ওই এমপ্লয়ি এখন আর ওই কোম্পানিতে কাজও করে না। সো নতুন যারা কিউএ করবে, সে যতই সিনিয়র কিউএ হোক না কেন, ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা কিন্তু তার কাছে খুবই কঠিন হয়ে যাবে। দেন আরেকটা বললাম আউটডেটেড টেস্ট কেসেস উইথ নো ট্রেসেবিলিটি। সো ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স যদি প্রপারলি শুরু থেকেই মেনটেন না করা হয় তাহলে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করাটা খুবই কঠিন, কারণ ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা কি, কোন একটা পার্টিকুলার রিকোয়ারমেন্টের সাথে কোন কোন টেস্ট কেসগুলো রিলেটেড, এই জিনিসটার একটা ম্যাট্রিক্স রাখা বা একটা রিলেশনশিপ বা একটা ম্যাপিং রাখাকেই আমরা ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স বলি। একটা রিকোয়ারমেন্ট থেকে 5টা হয়তো টেস্ট কেস বের হতে পারে, এবং ওই 5টা টেস্ট কেসকে আবার ওই একটা রিকোয়ারমেন্টের সাথে জুড়ে দেওয়া হয়। এভাবে করে এই পার্টিকুলার টেস্ট কেসটা আসলে কোন বিজনেস ভ্যালু প্রোভাইড করে, বা আমাদের কোনো বিজনেস ভ্যালু বা কোনো স্পেসিফিকেশন বাদ পড়লো কিনা যার টেস্ট কেস লেখা হয়নি, এই ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সের মাধ্যমে খুব ইজিলি বের করা যায়। সো আউটডেটেড টেস্ট কেস উইথ নো ট্রেসেবিলিটি ইজ এ হাইলি রিস্কি জিনিস, এবং ইম্প্যাক্ট অ্যানালাইসিস করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় এই ক্ষেত্রে। অ্যানাদার থিং ইজ উইক অর নন এক্সিস্টেন্ট টুল সাপোর্ট। সো ইম্প্যাক্ট অ্যানালাইসিস করার জন্য কিছু টুলস রয়েছে যেগুলো থাকলে আমাদের জন্য অনেক হেল্পফুল হয়, এগুলো নিয়ে আমরা ফিউচারে কথা বলবো। আমরা যখন আমাদের চ্যাপ্টার 6 করব সেখানে আমাদের টেস্টিং রিলেটেড যত টুলস রয়েছে এবং যত টুলস আমরা ইউজ করি এগুলো নিয়ে সংক্ষেপে কথা বলা হবে। তো এই টুলসগুলো যখন না থাকে তখন একটা কিউএর জন্য ইম্প্যাক্ট অ্যানালাইসিস করাটা বেশ কঠিন হয়ে যায়। সো আজকের ভিডিওটি একটু শর্ট ছিল, চ্যাপ্টার 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টার 2তে আমরা কি লার্ন করলাম তার একটা সামারি এখানে রয়েছে। সো আপনাদেরকে রিকল করানোর জন্য, বা যারা এই ভিডিওটি শুধু দেখছেন তারা আমার প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখলে পার্ট 6 থেকে শুরু করে পার্ট
10 পর্যন্ত কি কি জিনিস নিয়ে আইডিয়া পাবেন সেটার একটা সংক্ষেপ বর্ণনা এখানে দিয়ে দিচ্ছি। সো উই টকড অ্যাবাউট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, কী কী ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল রয়েছে, কী কী ধরনের মডেল রয়েছে এবং কোন ক্ষেত্রে কোনগুলো ইউজ করা হয়। মাল্টিপল মডেল এক্সিস্ট, যেমন সিকোয়েন্সিয়াল, ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল। সিস্টেম আর লেয়ার্ড, সো সিস্টেমগুলো মাল্টিপল লেয়ারে তৈরি করা হয়। একটা সিস্টেম ছোট ছোট অনেক কম্পোনেন্টকে দিয়ে তৈরি করা হয় এবং different level of testing, for example unit testing, integration, system integration, again acceptance testing, different type of testing, functional testing, non-functional testing, black box, white box, alpha test, beta test, বিভিন্ন ধরনের টেস্টিং নিয়ে আমরা কথা বলেছি। অ্যান্ড ফাইনালি আজকে আমরা কথা বললাম টেস্টিং নেভার স্টপস, মেইনটেনেন্স টেস্টিং ইজ এ মাস্ট। সো মেইনটেনেন্স টেস্টিংয়ের গুরুত্ব নিয়ে এবং এগুলো করতে গিয়ে কী কী ধরনের জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন বা কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন, সফটওয়্যার টেস্টিং রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে। আশা করি কোনো না কোনো ভিডিও আপনাদের উপকারে লেগে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে দেব এবং আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।